আমাদের হচ্ছে এটা হচ্ছে আপনাদের নবম অধ্যায় আর কি, ঝুঁকি ও মুনাফার হার আর কি। ঠিক আছে, আমরা হচ্ছে এই অধ্যায় করলাম যখন ক্লাস 9-10-এ ছিলাম, তখন করছিলাম আর কি একটা অধ্যায় এরকম, যে হচ্ছে ঝুঁকি ও অনিশ্চয়তা নাম ছিল। হ্যাঁ, আপনাদের মনে হয় সম্ভবত মনে আছে, ঝুঁকি ও অনিশ্চয়তা নাম ছিল। ঝুঁকি ও অনিশ্চয়তার মধ্যে আমরা হচ্ছে ঝুঁকি বের করতাম, মানে গড় আয় হার বের করতাম, ঝুঁকি বের করতাম। এই অধ্যায়টাকে মূলত এখানে আরো বড় করে বা বিস্তারিত আলোচনা করা হয়েছে আর কি। তো অধ্যায়ের নাম হচ্ছে আপনার ঝুঁকি ও মুনাফার হার। ঠিক আছে, তো ঝুঁকি ও মুনাফার হার কি? ধরেন আপনার একটা প্রকল্প আছে, ধরেন আপনি হচ্ছে একটা দোকান দিতে চান, বা মনে করেন আপনি একটা পুকুরে টাকা বিনিয়োগ করতে চান, মানে পুকুরে মাছ চাষ করতে চান। ধরেন আপনি এই পুকুরে 1 লক্ষ টাকা বিনিয়োগ করতে চান। তাহলে আপনি ধরেন একটা যে কোনো প্রকল্পে যখন টাকা বিনিয়োগ করতে চান, ওই বিনিয়োগের মধ্যে কি থাকে বলেন তো? যে আপনি সেখানে টাকা বিনিয়োগ করতেছেন লাভের আশায়, যে আপনার লাভ হবে। ধরেন এখানে আপনার লাভ হবে, বা এটাকে আমরা কি বলি, যে আমাদের মুনাফার আশায় আমরা কি করি, সেখানে বিনিয়োগ করি। ঠিক মুনাফার পাশাপাশি আপনার কি করতে হবে, সেখানে ঝুঁকি গ্রহণ করতে হবে। যে আমি এই প্রকল্পে ঠিক আছে 1 লক্ষ টাকা বিনিয়োগ করলাম আমার লাভের আশায়, এমন হইতে পারে সেখানে আমার কি হইতে পারে, লস হইতে পারে। তাহলে লাভের সাথে কি করতে হয়, আমার ঝুঁকিও গ্রহণ করতে হয়। তাহলে এই যে আপনার মুনাফা এবং ঝুঁকির মধ্যে যে সম্পর্কগুলা, এই সম্পর্কগুলা মূলত এই অধ্যায়ে ব্যাখ্যা করা হয়েছে আর কি। ঠিক আছে, তাহলে আমাদের এই জন্য ওদের নাম হয়েছে ঝুঁকি ও হচ্ছে মুনাফার হার আর কি। তাহলে এখানে আমাদের ফার্স্টে যেটা শিখতে হয় সেটার নাম হচ্ছে গড় আয়ের হার। আপনার আইকে না স্ক্রিনে টাচ করলে এটা আঁকা কি হবে? ওকে, গড় আয়ের হার আর কি। ফার্স্টের যে ইয়াটা, এটা শুধু হচ্ছে গড় আয়ের হার, বা এটাকে বলা হয় হচ্ছে আপনার প্রত্যাশিত আয়ের হার আর কি। যে আমরা একটা প্রকল্প থেকে কি পরিমাণ আয় প্রত্যাশা করি, ওটাকে বলা হয় গড় আয়ের হার। গড় আয়ের হারকে বলা হয় হচ্ছে আপনার আর বার। ঠিক আছে, কি বলা হবে? আর বার বলা হবে আর কি। যেমন ফার্স্টে বলছে রেট অফ রিটার্ন। রেট অফ রিটার্ন মানে আচ্ছা আমরা একটু এটাকে নিচে নেই। আহ, আমাদের যে শব্দগুলো শিখতে হবে, ফার্স্টে হচ্ছে রেট অফ রিটার্ন। আর আর দিয়ে বোঝায় হচ্ছে আয়ের হার আর কি। আর মানে হচ্ছে রেট অফ রিটার্ন, আয়ের হার। তারপর হচ্ছে আর 1, যদি এরকম বলা হয় যে আর 1 10%, আর 1 10% মানে হচ্ছে আপনার প্রথম বছরের আয় হার 10%। তারপর বললো আর 2 15%, আর 2 15% মানে হচ্ছে দ্বিতীয় বছরের আয় হার 15%। তারপরে এখানে হচ্ছে আর বার, এই যে আর উপরে দাগ দিতে হবে, এটাকে বলা হয় হচ্ছে বার। আর বার, আর বার মানে হচ্ছে গড় আয় হার। একটা প্রকল্প থেকে গড়ে কি পরিমাণ আয় হবে এটাকে বলা হয় গড় আয় হার। যেমন আমরা এখানে লিখছি আর 1 10%, আর 2 হচ্ছে 15%। তাহলে আমরা যদি এটাকে আর বার করি, মানে হচ্ছে গড় আয় হার বের করি, তাহলে ধরেন আর বার সমান কি হবে, যে 10, তারপর হবে প্লাস হচ্ছে 15, ভাগ হবে 2। তাহলে 10 আর 15 কত হয়? 25। 25কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে হবে 12.5। তাহলে গড় আয় হার হচ্ছে 12.5% আর কি। তাহলে এই গড় আয় হারকে প্রকাশ করা হয় আর বার দিয়ে আর কি। আর বার মানে হচ্ছে গড় আয় হার। তারপর হচ্ছে এটা কু হবে না, ওয়ান কাইন্ড অফ কিউর মতো ভাই, হবে। হ্যাঁ, এটা আবার একটু কম তো। আর বার, এই যে এটাকে বলা হয় আর বার। আর বার মানে হচ্ছে গড় আয়ের হার আর কি। হ্যাঁ, আপনি একটা প্রকল্প থেকে গড়ে কি পরিমাণ আয় করতে চান, বা কি পরিমাণ আয় হইতে পারে, সেটাকে বলা হয় আর বার আর কি। যেমন ধরেন আমরা বললাম যে আর 1 মানে হচ্ছে একটা প্রকল্প থেকে আমাদের প্রথম বছর কি পরিমাণ আয় হইতে পারে। তাহলে প্রথম বছর আয় যদি 10% হয়, আর 2 মানে হচ্ছে দ্বিতীয় বছর আয়, তাহলে দ্বিতীয় বছর আয় হচ্ছে 15%। তাহলে প্রথম বছর আয় হচ্ছে 10%, দ্বিতীয় বছর আয় হচ্ছে 15%। এখন আমাদেরকে বললো তাহলে গড় আয়ের হার কত পার্সেন্ট, মানে তাহলে গড়ে কি পরিমাণ আয় হইতে পারে। তাহলে প্রথম বছর 10% হয়, প্লাস পরের বছর হয় 15%, তাহলে 2 বছরের আয় হলো 25%। এখন আমরা যেহেতু 2 বছর আছে, 2 দিয়ে ভাগ দিলে প্রতি বছর গড় আয় হয় কত হবে, 12.5%। ঠিক আছে, জি। ওকে। তাহলে আর আর মানে হচ্ছে রেট অফ রিটার্ন। তারপর আর ওয়ান মানে হচ্ছে প্রথম বছর আয়ের হার। যদি এরকম থাকে আর টু মানে হচ্ছে দ্বিতীয় বছর আয়ের হার। তারপর যদি এরকম থাকে আর থ্রি মানে হচ্ছে তৃতীয় বছর আয়ের হার। ঠিক আছে, আর আর বার মানে হচ্ছে গড় আয়ের হার। আর পরেরটা যেটা আছে 4 নাম্বার, সেটাকে বলা হচ্ছে সিগমা। ঠিক আছে, সিগমা মানে হচ্ছে আদর্শ বিচ্যুতি, বা আদর্শ বিচ্যুতি, বা এটাকে বলা হয় ঝুঁকির পরিমাণ। যে আপনার একটা প্রকল্পে কি পরিমাণ ঝুঁকি আছে, ওই ঝুঁকির পরিমাণকে বলা হয় আদর্শ বিচ্যুতি, বা বলা হয় হচ্ছে সিগমা বলা হয় আর কি। ক্লিয়ার? জি ভাই। ওকে, তাহলে হচ্ছে আপনাদের এই শব্দগুলা এখানে এই অধ্যায়ে মোটামুটি নতুন, আমরা আপনাদের এগুলো শিখতে হবে আর কি। যে হচ্ছে আর বার, তারপর হচ্ছে গড় আয়ের হার। ওকে, তাহলে কেউ আমরা, কি স্ক্রিন টাচ করতেছে? আচ্ছা আচ্ছা, না সমস্যা নেই, বাইরে দেখতেছি। আচ্ছা, সিবি। আচ্ছা, এখানে তাহলে আমরা গড় আয় হার বুঝতে পারছেন। গড় আয় হারকে প্রকাশ করা হয় হচ্ছে আপনার আর বার দিয়ে আর কি। এই ইয়া আদা রসুন কি কোনো বাড়ছো সেচ্ছ সংশোধন আদা রসুন সেচ্ছ কেমন বা সেচবা দাঁড়া 1 মিনিট। আদা রসুন সেচতে সেচ্ছ বাজান তোমার এটা বন্ধ করে বাজান। আমরা তো রান্না করতেছি একটু আদার রসুন কেডা আছে? আদা রসুন দিলি ভাই নাদিম সিচ্চা দিয়া।
হ্যাঁ আয়ার এখানে সাউন্ড আসছে। ও আচ্ছা, ওকে, ভাই ভাবি নাদিম আসতেছে। আমি ভাবছি বৈধ। গড় আয়ের হার। আচ্ছা, এক নম্বরে কি ছিল আমাদের গড় আয়ের হার আর কি। তাহলে গড় আয়ের হার বুঝতে পারছেন? গড় আয়ের হার মানে হচ্ছে আমাদের একটা প্রকল্প থেকে কি পরিমাণ আয় হইতে পারে আর কি, গড়ে আর কি। এটাকে বলা হচ্ছে আপনার আর বার। ক্লিয়ার? জি বা ভাই, এটাকে এনে যে 2 দিছিলেন, এটা কি বছর সংখ্যা অনুযায়ী যত বছর অত বছর দিতাম না সংখ্যা ভাগ? হ্যাঁ হ্যাঁ, যদি 3 বছর থাকতো 3 দিয়ে ভাগ হইতো, 4 বছর থাকতো 4 দিয়ে ভাগ হইতো আর কি। এটাকে বলা হয় এন, নাম্বার অফ ইয়ার। ঠিক আছে? তারপর হচ্ছে আপনার প্রত্যাশিত আয়ের হার। প্রত্যাশিত আয়ের হার আর গড়ের আয়ের হার একই জিনিস। প্রত্যাশিত আয়ের হারকে প্রকাশ করা হয় এইভাবে আর কি, যে আপনার এইভাবে লিখা হয় ই, ই লিখতে হয়, তারপরে ব্র্যাকেট লিখতে হয় আর। ঠিক আছে? এই ই আর মানে হচ্ছে আপনার এক্সপেক্টেড রেট অফ রিটার্ন। ঠিক আছে? আপনি কি পরিমাণ আয় প্রত্যাশা করেন এটাকে বলা হয়, এটাকে এক্সপেক্টেড রেট অফ রিটার্ন। ঠিক আছে? তাহলে ইয়ার ইয়ার মানে হচ্ছে এক্সপেক্টেড রেট অফ রিটার্ন বা প্রত্যাশিত আয়ের হার। তারপর হচ্ছে আদর্শ বিচ্যুতি, আমরা যেটা বললাম যে ঝুঁকির পরিমাণ, বা এটাকে বলা হয় সিগমা, বা এটাকে বলা হয় ঝুঁকির হার। একই জিনিস, এটাকে প্রকাশ করা হয় আপনার এরকম টাইপের ওয়ান পয়েন্ট অফ কিউর মতো প্রকাশ করতে হবে। এটাকে আদর্শ বিচ্যুতি। তারপর হচ্ছে আপনাকে শিখতে হবে সিপি, বা এটাকে বলা হয় আপেক্ষিক বিভেদাঙ্ক আর কি, বা এটা ইংরেজি নাম হচ্ছে আপনার কোএফিসিয়েন্ট অফ ভেরিয়ান্স। ঠিক আছে? সিবি, সিবি মানে হচ্ছে আপনার আপেক্ষিক বিভেদাঙ্ক, বা আপেক্ষিক বিভেদাঙ্কের আরেকটা নাম হচ্ছে আপনার কোএফিসিয়েন্ট অফ ভেরিয়ান্স। ঠিক আছে? এই সবগুলো একই নাম। এখন সিবিটা আসলে কি জিনিস? সিবিটা হচ্ছে আপনার, এটাকে বলা হয় আপেক্ষিকতা আর কি। আপেক্ষিকতা মানে হচ্ছে ধরেন একটা বিষয়ের কারণে অন্য একটা বিষয়ের মধ্যে কি পরিবর্তন হয় ওইটা আর কি। তাহলে এখানে মূলত এই সিবি ইউজ করা হয় এই কারণে আর কি, যে আপনার আয় ঝুঁকির পরিবর্তনের ফলে ধরেন হচ্ছে, বা ঝুঁকির যে পরিবর্তনশীলতা আছে এটা কি বেশি না হচ্ছে কম, এটা পরিমাপ করার জন্য মূলত ব্যবহার করা হয় আর কি। যে ঝুঁকি, যে আপনার ঝুঁকি নিয়ে ধরেন আমরা একটা প্রকল্পে 15% ঝুঁকি নিলাম বা 20% ঝুঁকি নিলাম, এটা পরিবর্তন হওয়ার যে পরিবর্তনশীলতা কতটুকু, এই পরিবর্তনশীলতাকে মূলত সিবি দিয়ে প্রকাশ করা হয় আর কি। ঠিক আছে? অথবা আপনাকে সহজ ভাষায় বলি, ধরেন হচ্ছে আপনার দুজনের ক্রিকেটারের নাম চিন্তা করেন। একজনের নাম হচ্ছে মনে করেন সাকিব। ঠিক আছে? আরেকজনের নাম হচ্ছে তামিম। একজনের নাম সাকিব, একজনের নাম হচ্ছে তামিম। ধরেন সাকিব প্রথম ম্যাচে রান করছে 80 রান, পরের ম্যাচে রান করছে 70 রান। আর তামিম মনে করেন প্রথম ম্যাচে রান করছে 100 রান, আর পরের ম্যাচে রান করছে 10 রান। এখন বলেন দুজনের মধ্যে কে ভালো? সাকিব, সাকিব। সাকিব সাকিব। ওকে, তাহলে হচ্ছে দুজনের মধ্যে মানে সাকিব এবং তামিম থেকে সাকিব ভালো আর কি। তাহলে সাকিব কেন ভালো বলেন তো? সাকিব অলরাউন্ডার ভাই। না না, এই জন্য না, আপনাকে আমরা স্কোর দিচ্ছি আর কি। দেখেন সাকিব প্রথম ম্যাচে 80 রান করছে, পরের ম্যাচে 70 রান করছে আর কি। এখন ধরেন তামিম করছে প্রথম ম্যাচে 100 রান, পরের ম্যাচে করছে 10 রান। এখন আমরা বললাম যে এই দুজন ব্যাটিং এর মধ্যে আপনি কাকে ভালো বলবেন? সাকিবকে। সাকিবকে ভালো বলবেন, কারণ তার যে পরিবর্তনশীলতা আছে সেটা কম। ঠিক আছে? আর হুম তামিম যেটা দেন প্রথম ম্যাচ শেষে তার ঝুঁকি 100%, পরে আবার 10%, মানে তার মধ্যে পরিবর্তনশীলতা অনেক বেশি, মানে তার স্থির হুম স্থির হওয়ার ইয়াটা কম আর কি। বুঝতে পারছেন? তাহলে এই সিবি মানে হুম হচ্ছে এরকম একটা পরিমাপকে বোঝায় যে আপনার এই ঝুঁকিটা কতটুকু পরিবর্তন হতে পারে আর কি। তাহলে কোন প্রকল্পের জন্য সিবি কম হওয়া ভালো। সিবি কি হওয়া ভালো? কম হওয়া ভালো। বুঝতে পারছেন? মানে পরিবর্তনশীলতা কম হওয়া ভালো আর কি, স্থিরতা থাকা উচিত। জি ক্লিয়ার? জি সিবি মানে হচ্ছে পরিবর্তনশীলতা আর কি। এখানে উদাহরণটা বুঝতে পারছেন, যে ধরুন আমরা দুজন ক্রিকেটারকে উদাহরণ দিলাম, যে দেখেন সাকিবকে আমরা ভালো বলতেছি, কেন বলতেছি? কারণ তার পরিবর্তনশীলতা কম। যদি তামিমের পরিবর্তনশীলতা বেশি আর কি। তাহলে এই যে আপেক্ষিকতা বা পরিবর্তনশীল যেটা, সেটা কম হওয়া ভালো। এখন আমাদেরকে বললো দুইটা প্রকল্প, ধরেন একটা প্রকল্প বললো এম, আর একটা প্রকল্প বললো এন। এখন ধরেন আমরা বের করলাম যে এম এর সিবি হচ্ছে মনে করেন 30%, আর এন এস সিবি মানে হচ্ছে 40%। এখন বললো যে দুটার মধ্যে তাহলে কোন প্রকল্পটা ভালো? তাহলে বলেন এম। কোনটা ভালো? এম এম ভালো। ভালো, এম। তাহলে যে প্রকল্পের আপনার হচ্ছে কি মানে সিবি বা আপেক্ষিক বিভেদাঙ্ক কম সেটা ভালো আর কি। ওকে, আচ্ছা। তারপরে আপনাদেরকে শিখতে হবে যেটা বা জানতে হবে যেটা মানে সম্ভাবনা। কি জানতে হবে? সম্ভাবনা। ওকে, সম্ভাবনা। সম্ভাবনা মানে তো জানেন সবাই, সহজ ভাষা মানে কোন একটা বিষয় মানে কতটুকু কার্যকর হইতে পারে, মানে কতটুকু হচ্ছে সফল হইতে পারে, এটার যে একটা কি হচ্ছে পরিমাপ, সেটাকে বলা হয় সম্ভাবনা। যেমন আমরা বললাম যে কালকে আমরা বলি না আমাদের বন্ধুদেরকে, কালকে তোমার সাথে দেখা হবে 100% শিওর। ঠিক আছে? একবার 90% শিওর যে আমি এটা করবোই, এরকম হয় না? জি
তাই সম্ভাবনা বলতে আমরা কি বুঝাই মূলত আসলে কোন একটা কাজের মধ্যে আমরা কি দেই মানে গ্যারান্টি দিই যে এটা আসলে এমনই হবে আর কি মানে কতটুকু কার্যকর হইতে পারে ঠিক আছে যে আমরা বললাম যে আমার কথাটা 100% সত্য মানে হচ্ছে এখানে কোনো কি নাই আমি একদম ভুল নাই। সিউরিটি আছে আর কি এখন এই সব এইখানেও সেম কাজে আর কি মানে আপনাকে বললো কোন একটা প্রকল্পের সম্ভাবনা 20% ধরেন বললো এর সম্ভাবনা হচ্ছে 0.20 মানে এটা হচ্ছে মোটামুটি অনিশ্চিত একবার না হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি বা এখন আপনাকে বললো কোন একটা প্রকল্পের সম্ভাবনা হচ্ছে 0.50 0.50 মানে কি এটা অর্ধেক হইতে পারে আবার নাও হইতে পারে কারণ এটা এইভাবে ক্যালকুলেশন করা হয় আর কি ধরুন আপনাকে বললো একটা প্রকল্পের আয় হার 15% আর সম্ভাবনা কয় পার্সেন্ট 20% এর মানে হচ্ছে কি যে এই আয়টা বাস্তবে কার্যকর হওয়ার সম্ভাবনা সবচেয়ে কম জি বুঝতে পারছেন আবার বললো একটা প্রকল্প আয় হওয়ার 20% আবার ওই আয়টা হওয়ার সম্ভাবনা হচ্ছে 50% মানে এই 20% আয় হইতে পারে এটা 50% সত্য 50% আবার নাও হইতে পারে বুঝতে পারছেন আবার যদি এরকম বলে কোন একটা প্রকল্পের হচ্ছে আপনার কি যে হচ্ছে সম্ভাবনা হচ্ছে 70% ধরেন বললো সম্ভাবনা 70% আয়ের হার হচ্ছে 25% মানে 25% আয় হইতে পারে এটার সম্ভাবনা হচ্ছে 70% যে এটা মোটামুটি 25% আয় হবে আর কি তাহলে সম্ভাবনা বলতে কোনো একটা বিষয় কতটুকু কার্যকর হইতে পারে এটা একটা কি করা হয় পরিমাপ করা হয় আর কি ক্লিয়ার জি ভাই। জি ভাই। ওকে তাহলে আমাদেরকে এই বিষয়ে এই অধ্যায় করার জন্য এই বিষয়গুলো জানতে হবে আর কি যেমন কি কি জানতে হবে গড় আয়ের হার প্রত্যাশিত আয়ের হার একই জিনিস আদর্শ বিচ্যুতি সিগমা বা ঝুঁকি হার এটাকে বলি আমরা সিবি আপেক্ষিকতার সূত্র মতো তিনটা আর কি আপনাকে কি বের করতে হবে এখানে গড় আয়ের হার বের করতে হবে আদর্শ বিচ্যুতি বের করতে হবে সিবি বের করতে হবে আর কি আর এগুলো হচ্ছে এগুলোর নাম তারপরে হচ্ছে আপনার এখানে আমরা যেই শব্দগুলো ইউজ করি সেগুলো হচ্ছে আপনার এরকম আর কি যে হচ্ছে আর মানে আমরা বুঝাই রেট অফ রিটার্ন মানে আয়ের হার আর ওয়ান মানে বুঝাই যে প্রথম বছরের আয় তারপর আর বার এখানে একটা বার হবে আর বার মানে বুঝাই আমরা গড় আয়ের হার তারপরে হচ্ছে আমরা সিগমা সিগমা মানে বুঝাই হচ্ছে আদর্শ বিচ্যুতি বা ঝুঁকির পরিমাণ কতটুকু ঝুঁকি কার্যকর হবে বা কতটুকু ঝুঁকি আর কি ক্লিয়ার জি ওকে জি ভাই। ওকে চলো আমরা তাহলে শুতে চলে যাই আর কি আমাদেরকে হচ্ছে আহ, আমরা এখানে তিনটা সেটে পড়বো আর কি ওদের অঙ্কগুলা আমাদের ফার্স্ট সেট হচ্ছে ধরেন যখন আমরা কোনো একটা প্রকল্পের ঝুঁকি বের করব বা হচ্ছে গড় আয়ের হার বের করব বা আপনার হচ্ছে বিপদাঙ্ক বের করব ওই ক্ষেত্রে যদি প্রকল্পের সম্ভাবনা দেওয়া না থাকে তাহলে এক ধরনের সূত্র হবে কি থাকে যদি সম্ভাবনা দেওয়া না থাকে আর কি এখন সম্ভাবনা কি একটু জি আগে ভাই। বললাম আমরা ওকে সম্ভাবনা মানে হচ্ছে কোনো একটা প্রকল্প কতটুকু কার্যকর হইতে পারে ওইটাকে বলা হচ্ছে সম্ভাবনা আর কি তাহলে যদি সম্ভাবনা দেওয়া না থাকে আপনার কোশ্চেনে আপনার সম্ভাবনা দেওয়া থাকবে বা দেওয়া থাকবে না আর কি যে কোনো একটা হবে হয়তো আপনাকে সম্ভাবনা দিয়ে রাখবে নাহলে দিবে না আর কি যদি সম্ভাবনা দেওয়া না থাকে তখন সূত্রটা হয় এরকম আর কি গড় আয়ের হার সমান বা এটাকে আমরা আর বার দিয়ে প্রকাশ করি বা এটাকে আমরা লিখতে পারি কি গড় আয় হার জায়গায় লিখতে পারি প্রত্যাশিত আয়ের হার কি লিখতে পারি প্রত্যাশিত আয়ের হার কি জিনিস গড় আয়ের হার এবং প্রত্যাশিত আয়ের হার দুইটা একই জিনিস আর কি তখন একটা সূত্রটা হবে আর ওয়ান মানে কি বলেন তো প্রথম বছরের প্রথম আয়ের হার। বছরের আয়ের হার। বছরের আয়ের হার আর 2 মানে কি দ্বিতীয় বছর আয়ের হার আর 3 মানে কি তৃতীয় বছরের আয়ের হার তৃতীয় বছরের ভাগ আয়ের হবে হার। বছর দিয়ে এখানে 2 হবে না এটা হবে কি কয় বছর আছে এখানে বলেন তো 1 2 3 তিন বছর বছর। তাহলে কত ভাগ হবে 3 তিন দিয়ে বছর তিন 3 দিয়ে ভাগ হবে আর কি ওকে তিন। আচ্ছা তারপরে হচ্ছে আমাদের প্রথম সূত্র সবাই ক্লিয়ার জি আচ্ছা জি তারপরে যদি সম্ভাবনা দেওয়া থাকে আর কি যদি জি বল সরি যদি সম্ভাবনা দেওয়া না থাকে আমরা আমাদের তিনটা সূত্র শিখতে হবে আর কি গড় আয়ের হার আদর্শ বিচ্যুতি আর বিভেদাঙ্ক তিনটাই হচ্ছে যদি সম্ভাবনা দেওয়া না থাকে সেই ক্ষেত্রে কি করতে হবে আর কি এখন বললো আদর্শ বিচ্যুতি সূত্রটা কি হবে রোড এখানে আপনার আর ওয়ান মাইনাস হচ্ছে আর বার স্কোয়ার তাহলে আর ওয়ান মানে কি বলেন তো প্রথম বছরের আয়ের হার। আর বার মানে কি গড় আয়ের হার। গড় হার। ওকে তাহলে আপনাকে যদি কোনো একটা রিকোয়ারমেন্টে শুধু এরকম বলে যে এই প্রকল্পের আদর্শ বিচ্যুতি কি এর মানে আপনাকে আগে কি বের করতে হবে দেখেন আমরা শুধু কি লিখলাম আর গড় আর আয়ের ওয়ান মাইনাস আর বার তাহলে আপনাকে আগে কি জানতে হবে গড় আয়ের হার জানতেই হবে নাহলে তো অঙ্ক করতে পারবেন না ঠিক আছে এই যে আমরা এখানে কি লিখছি আর ওয়ান মাইনাস হচ্ছে গড় আর বার স্কোয়ার মানে পুরোটাকে স্কোয়ার দিচ্ছে এখানে আর বার আছে না আর বার মানে কি বলেন তো গড় আয়ের হার আর আদর্শ বিচ্যুতি করতে হলে আপনাকে কি জানতে হবে গড় গড় আয়ের হার। গড় আয় হার জানতে হবে আর কি ওকে তাহলে আমাদের সূত্রটা আয়ের হবে রুট আর ওয়ান মাইনাস আর বার স্কোয়ার প্লাস কি হবে আর টু মাইনাস আর বার স্কোয়ার প্লাস কি হবে আর থ্রি মাইনাস আর বার স্কোয়ার ওকে আর নিচে কি হবে এন মাইনাস ওয়ান ক্লিয়ার হার। জি ভাই। ওকে তারপরে আমাদেরকে বিভেদাঙ্ক বের করতে হবে বিভেদাঙ্ক বা সিবি সিবি সূত্র হচ্ছে আপনার
সিগমা ভাগ হচ্ছে আর বার, মানে ঝুঁকি পরিমাণ বা আদর্শ বিচ্যুতি ভাগ আর গড় আয় হার ভাগ, এখানে ইনটু দিতে হবে 100 আর কি, পার্সেন্টেজ বের হবে আর কি, এটা ইনটু হচ্ছে 100। ওকে, তাহলে হচ্ছে বিভেদাঙ্ক সূত্র হচ্ছে আপনার সিগমা ভাগ হচ্ছে আর বার ইনটু হচ্ছে 100 আর কি। তাহলে এই হচ্ছে আপনার, যদি সম্ভাবনা দেওয়া না থাকে তাহলে তিনটা সূত্র আর কি। ফার্স্টে হচ্ছে গড় আয়ের হার, সূত্র হবে R1 প্লাস R2 প্লাস হচ্ছে R3 ভাগ হচ্ছে কত হবে 3। তারপর কি হবে আপনার আদর্শ বিচ্যুতি রোড R1 মাইনাস আর বার স্কোয়ার, প্লাস আবার কি হবে সেম মানটা বাবার হবে আর কি, R2 মাইনাস আর বার স্কোয়ার, প্লাস কি হবে R3 মাইনাস আর বার স্কোয়ার, এরপর যদি থাকতো আবার কি হইতো R4 মাইনাস আর বার স্কোয়ার। ঠিক আছে, জি। ওকে। তারপর হচ্ছে বিভেদাঙ্ক আর কি, সিবি সূত্র হচ্ছে আপনার কি আদর্শ বিচ্যুতি ভাগ হচ্ছে আর বার। ওকে, তাহলে এখন আপনাকে বললো যে কোন কোন প্রকল্পেতে বিনিয়োগ করা উচিত, এটা যদি আপনাকে বের করতে হয় বা আপনি কোথায় বিনিয়োগ করবেন বা করবেন না, তাহলে আপনাকে এটাকে বের করতে হবে বিভেদাঙ্ক দিয়ে। কি দিয়ে? ধরেন আপনাকে বিবেকানন্দ। দুইটা প্রকল্প দিল আর কি, যে বললো এম তারপরে বললো এন, আপনাকে জিজ্ঞেস করলো যে কোন প্রকল্পে বিনিয়োগ করা উচিত, তাহলে কোন প্রকল্পে মানে কোন প্রকল্পে বিনিয়োগ করা যৌক্তিক বা উচিত সেটা বের করতে হলে আমাদেরকে বিবেদাঙ্ক জানতে হয় আর কি। তাহলে আমাদের কি করতে হবে, এম এর জন্য কি করতে হবে, গড় আয়ের হার বের করতে হবে, আদর্শ বিচ্যুতি বের করতে হবে, তারপর এটা বিবেদাঙ্ক বের করতে হবে। আবার এন এর ক্ষেত্রে কি করতে হবে, গড় আয়ের হার বের করতে হবে, আদর্শ বিচ্যুতি বের করতে হবে, বিবেদাঙ্ক বের করতে হবে। ভাই ক্লিয়ার? বুঝছি না এটা। মানে আপনাকে কোশ্চেন আপনাকে বললো যে ধরেন দুইটা প্রকল্প দেওয়া আছে, ধরেন এম এবং হচ্ছে এন। এখন আপনাকে বললো যে কোন প্রকল্পে বিনিয়োগ করা উচিত বা কোন প্রকল্পে বিনিয়োগ করা যুক্তি। এখন আমরা একটু আগে বলে বলে আসছি যে যেই প্রকল্পে বিবেদাঙ্ক কম সেই প্রকল্পে বিনিয়োগ করা উচিত। ঠিক আছে, জি মানে যে প্রকল্পে বিবেদাঙ্ক কম সেখানে বিনিয়োগ করা উচিত। তাহলে আমাকে যখন দুইটা প্রকল্প বলবে এম এবং এন, কোনটাতে বিনিয়োগ করা উচিত, তাহলে আমাদের দুটা প্রকল্পে কি করতে হবে বলেন তো, বিবেদাঙ্ক বের করতে হবে। ও, এখন বিভেদাঙ্ক বের করার জন্য এম এর ক্ষেত্রে কি করতে হবে, এম এর গড় আয় হার বের করতে হবে, আদর্শ বিচ্যুতি বের করতে হবে, তারপর কি করতে হবে বিভেদাঙ্ক বের করতে হবে। আবার এন এর ক্ষেত্রে, মানে তিনটা সূত্রই ব্যবহার হবে। হ্যাঁ তিনটা তিনোটা কি একটা সূত্রই ধাপ ব্যবহার। না? হ্যাঁ, এটা হচ্ছে তিনটা ধাপ আর কি। আপনার হচ্ছে এই যে যদি সম্ভাবনা দেওয়া না থাকে তখন সূত্রগুলো এমন হয় আর কি, গড় আয়ের সূত্র হয় আপনার R1 প্লাস R2 প্লাস R3 ভাগ হচ্ছে আপনার এন, মানে বছর ভাগ হবে আর কি। তারপরে হচ্ছে আপনার কি হবে যে আদর্শ বিচ্যুতি আর কি, তাহলে হচ্ছে আপনার আমরা বের করলাম এই, তারপরে এই যে আদর্শ বিচ্যুতিকে গড় আয় হার দিয়ে ভাগ করে কি বের করা হয়, সিবি বের করা হয়। এখন আপনার যখন আপনাকে বলবে যে কোন মানে কোন প্রকল্পে বিনিয়োগ করা উচিত, আপনাকে দুইটা প্রকল্প দেওয়া আছে ধরেন এম এবং হচ্ছে এন, তাহলে আমরা বলছি যে যেই প্রকল্পের বিবেদাঙ্ক কম, ধরেন দুইটা প্রকল্প আছে, ধরেন এম এর বিবেদাঙ্ক হচ্ছে 30% আর এন এর বিবেদাঙ্ক হচ্ছে 40%। তাহলে আমরা বলবো যে এম প্রকল্পে বিনিয়োগ করা উচিত, কারণ এম এর কি আপনার হচ্ছে বিবেদাঙ্ক কম। কারণ এই যে 30% বিবেদাঙ্ক বের করছি, এটার জন্য আমাকে কিন্তু তিনটা স্টেপ অনুসরণ করতে হবে। ফার্স্টে কি বের করতে হবে, গড় আয়ের হার, তারপর কি বের করতে হবে আদর্শ বিচ্যুতি, তারপরে কি বের হবে এই যে 30% মান বের হবে আর। ক্লিয়ার? জি ওকে, আমরা অঙ্কগুলা করলে আরো বেশি ক্লিয়ার হবে আর কি। আপাতত এতটুকু বুঝতে পারছেন কিনা এটা হবে হবে তাহলে। ভাই আদর্শ তিনটা বিচ্যুতি গড়াইয়ের দ্বারা ভাগ করলেই হয়ে যাবে না? গড়াই দিয়ে ভাগ করলে বলতে আদর্শ বিচ্যুতি মানে 6/, গড়াই দাম দেওয়া আছে, এই জায়গাটা বুঝতে পারছি না। বিভেদাঙ্কটা, জি জি। হ্যাঁ এটা হচ্ছে সিগমা, মানে আদর্শ বিচ্যুতিকে আর বার দিয়ে ভাগ করতে হবে আর কি। শেষ, এতটুকুই। আপনি কোন জায়গাটা বলতেছেন, মানে এই আদর্শ সূত্রটা বলতেছেন না বিভেদাঙ্কটা বলতেছেন? বিভেদাঙ্কটা আর কি? বিভেদাঙ্ক সূত্র হচ্ছে আদর্শ বিচ্যুতি ভাগ হচ্ছে আর বার, মানে গড় আয়ের হার আর কি, ইন্টু 100। তুই এখানে যে ছইলা, এখানে যে ছইলা। ছয়, ছয় বলতে এটা ভাই, বিভেদাঙ্ক আর কি, এটা ইয়ার টাইপিংটা ইয়ে হয়েছে আর কি, ক্লিয়ার হয়েছে না আর কি, বুঝতে পারছেন? এটাই ছয় বলতে এটাই বিভেদাঙ্ক, আদর্শ বিচ্যুতি আর কি। ও আচ্ছা। ওকে, একটু দেখা করে দিবি আদর্শ আমারটা। আদর্শ বিচ্যুতি ভাগ হচ্ছে আর বার। আর বার ইন্টু হবে কি 100। দেখো। ঠিক আছে, এই তিনটা সূত্র সবাই ক্লিয়ার? জি 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 ভাইয়া। আচ্ছা, তারপর দেখেন আপনারা হচ্ছে, আমি কিন্তু প্রথম ক্লাস থেকে বলতেছি আপনার কোনো কিছু মুখস্থ করা দরকার নেই, আপনার প্রসেস বুঝবেন, প্রসেস বুঝলে এটা এমনি হয়ে যাবে আর কি। ওই যে খাবারের মতো আর কি, আমরা যখন খাবার খাই তখন কিন্তু খাবার, ধরেন আপনার কাছে একটা এক প্লেট বিরিয়ানি দিল আপনার সামনে, আপনি খাবার খাবেন বা না খাবেন সবার আগে কিন্তু খাবার টেস্ট নেই আমরা, যে আসলে খাবারটা কেমন লাগতেছে। তারপরে ধরেন ভালো লাগলে একটু খাই, খাওয়ার পর আমাদের শরীরে যায়, যাওয়ার পর আমরা শক্তি পাই, তারপর আমরা হজম করি। আর পড়ালেখার মধ্যে হচ্ছে উল্টা নিয়মে চলি আর কি, আমরা আমরা সবার আগে চাই এটাকে মুখস্থ করার জন্য। তাহলে পড়ালেখা মুখস্থ করতে হবে না, আপনি প্রসেস বুঝবেন, কয়েকটা অঙ্ক করবেন, দেখবেন অটোমেটিকলি এটা আপনার ব্রেনে সেট আপ হয়ে গেছে আর কি। ঠিক আছে, যদি আগে হজম করতে চান তাহলে পড়ালেখা শিখতে হবে না,
ঠিক আছে? তাহলে আপনি আগে প্রসেস বুঝবেন আর কি। দেখেন এখানে তাহলে সূত্র তিনটা আমরা ক্লিয়ার করলাম, তারপর পরে সূত্র যায় আর কি। আমরা পরে স্টেপটা হচ্ছে আমাদের, আমরা এটাকে সেট টু ধরি ধরেন। যদি সম্ভাবনা দেওয়া থাকে, কি থাকে? সম্ভাবনা দেব। যদি সম্ভাবনা দেওয়া থাকে তখন গড় আয়ের হারের সূত্র হবে, দেখেন আমরা কিন্তু তিনটা সূত্রই বলতেছি কথা, গড় আয়ের হার, আদর্শ বিচ্যুতি, বিভেদাঙ্ক আর কি। এখন এখানে বলতেছি আমরা কি, যদি সম্ভাবনা দেওয়া থাকে। হ্যাঁ, আগেটা ছিল যদি সম্ভাবনা না দেওয়া থাকে, আর এখন হচ্ছে কি যদি সম্ভাবনা দেওয়া থাকে, তখন গড় আয়ের হারের সূত্রটা হয় এরকম আর কি, R1 × P1। তাহলে R1 মানে কি বলেন তো? প্রথম প্রথম বছরে বছরের প্রথম বছরের প্রথম হচ্ছে বছর আয়ের হার। আয়ের হার। তারপর P1 মানে কি হবে? P মানে কি বলেন তো? আমরা বলছিলাম সম্ভাবনা, সম্ভাবনা মানে ইয়াটা কি বলেন, ইংলিশ শব্দ কি বলেন? পসিবিলিটি। হ্যাঁ, তাহলে এই যে পসিবিলিটি বাংলা শব্দ কি হয়? সম্ভাবনা। এটা লিখতে বলে গেছিলাম আর কি। তাহলে এই যে পি দ্বারা কি বোঝানো হয় বলেন তো? সম্ভাবনা বোঝানো হয় আর কি। তাহলে যদি সম্ভাবনা দেওয়া থাকে তখন আয়ের হার সূত্রটা এরকম হয়, R1 মানে প্রথম বছরের আয়ের হার ইনটু হবে P1 প্রথম বছরের সম্ভাবনা। জি ভাই। ওকে, তারপর হবে কি প্লাস R2 ইনটু হবে P2। R2 মানে কি বলেন তো? দ্বিতীয় বছর আয়ের হার। আর P2 মানে কি হবে? দ্বিতীয় বছরের বছরে সম্ভাবনা দ্বিতীয় বছরের সম্ভাবনা আর কি। তারপর R3 মানে কি বলেন তো? তৃতীয় তৃতীয় বছর বছর আয়ের তৃতীয় হার। ইনটু বছরের আয়ের হার। ইনটু কি হবে? সরি P3 মানে কি হবে পি বলেন তো? P3 তৃতীয় বছরের তৃতীয় তৃতীয় সম্ভাবনা। বছরের তৃতীয় বছরের সম্ভাবনা আর কি। ওকে, তাহলে যদি সম্ভাবনা দেওয়া থাকে তখন আয়ের হারের সূত্রটা চেঞ্জ হয়ে এরকম হবে, R1 × P1 প্লাস কি হবে R2 × P2 প্লাস কি হবে R3 × P3। ওকে। জি ভাই। ওকে, আর তখন আদর্শ বিচ্যুতির সূত্রটা হবে এরকম আর কি আপনার, যে এখানে আবার n ভাগ হবে না কিন্তু, ডাইরেক্ট সরাসরি সূত্র হবে আর কি, R1 × P1 প্লাস R2 × P2 প্লাস হবে R3 × P3। আচ্ছা, আর আদর্শ বিচ্যুতির সূত্রটা হবে এরকম আর কি আপনার, R1 - R বার স্কোয়ার, আগের মধ্যে সেম, এখানে এক্সট্রা কি যোগ করতে হবে, ইনটু করতে হবে কি P1 P1 P2 P3 3 আর কি। আর এখানে কি আসবে না, ওই যে n - 1 যে ভাগটা হইতো এখানে n-1 আসবে না। n-1 আসবে না আর কি, আগের মতোই হবে। আদর্শ বিচ্যুতি সমান হবে কি R1 - R বার স্কোয়ার ইন্টু P1 প্লাস কি হবে R2 - R বার স্কোয়ার ইন্টু P2 প্লাস কি হবে R3 - R বার স্কোয়ার ইন্টু হচ্ছে আপনার P3। ওকে, আর সিবি সূত্র আগে সেম হবে আর কি, যে আপনার সিগমা ভাগ হচ্ছে R বার ইন্টু কি হবে 100। বুঝতে পারছেন? জি ভাই। ওকে, তাহলে ফ্যাক্টটা কি, যদি সম্ভাবনা দেওয়া থাকে আর যদি সম্ভাবনা না দেওয়া থাকে আর কি। ঠিক আছে, যদি সম্ভাবনা না দেওয়া থাকে সূত্রগুলো কি হবে, গড় আয়ের সমান R1 × P1 প্লাস R2 × P2 প্লাস R3 × P3। আর আদর্শ সূত্র হবে R1 - R বার স্কোয়ার ইন্টু P1 প্লাস কি হবে R2 - R বার স্কোয়ার ইন্টু P2 প্লাস কি হবে R3 - R বার স্কোয়ার ইন্টু হচ্ছে P3। আর বিভেদাঙ্ক সূত্র হবে কি, আদর্শ বিচ্যুতি ভাগ হচ্ছে R বার ইন্টু হচ্ছে 100, এখানে চেঞ্জ আসবে না, আগের মতই হবে আর কি। আপনার আদর্শ বিচ্যুতি ভাগ হচ্ছে গড় আয়ের ইন্টু হচ্ছে 100 আর। বিভেদের কোনো চেঞ্জ নাই। হ্যাঁ, বিভেদের কোনো চেঞ্জ নাই। বিভেদাঙ্কের কোনো চেঞ্জ নাই আর। বিভেদাঙ্ক না না, চেঞ্জ নাই। আচ্ছা। ওকে, ঠিক আছে, তাহলে এই দুইটার মধ্যে পার্থক্যটা হচ্ছে আপনার এইখানে আর কি। ঠিক আছে, একটা হচ্ছে যদি সম্ভাবনা দেওয়া থাকে আর একটা হচ্ছে যদি সম্ভাবনা না না দেওয়া থাকে আর কি। তাহলে না, সম্ভাবনা না দেওয়া সূত্রগুলো এরকম হয় আর কি, R1 প্লাস R2 প্লাস R3 ভাগ হচ্ছে আপনার n। তারপর হবে আপনার রোড R1 - R বার স্কোয়ার প্লাস হবে কি R2 - R বার স্কোয়ার প্লাস R3 - R বার স্কোয়ার বা আপনার ভাগ হচ্ছে n-1, তারপরে ভাগ হবে কি সিগমা ভাগ হচ্ছে R বার, এটা হচ্ছে 100 আর কি। ওকে, সূত্রগুলো বুঝতে পারছেন সবাই? আমরা দুই দুই সেটের সূত্র পড়বো আর কি। আমরা হচ্ছে ক্লাসে পরে সূত্র পিডিএফটা আমরা সেন্ড করে দিব। হ্যাঁ, আপনারা লিখে নিন, যারা লিখছেন তো লিখছেনই, আর যারা লিখছেন না তারা ক্লাসে পরে আমরা হচ্ছে পিডিএফটা সেন্ড করে দিব আর কি। ওকে, মস্ত আছে ভালো লাগবে। সূত্র নিয়ে কারো সূত্র নিয়ে কারো কোনো কোশ্চেন আছে থাকলে বলেন, সমস্যা নাই। না ভাই। না ভাই। ওকে, তাহলে আমরা আজকে হচ্ছে দুই সেটের অংশ শিখবো, একটা হচ্ছে যদি সম্ভাবনা দেওয়া থাকে আর একটা হচ্ছে না দেওয়া থাকে আর কি। ওকে, আচ্ছা, অঙ্কের প্যাটার্ন গুলো হচ্ছে এরকম হবে আর কি, ওয়ান কাইন্ড অফ, ধরেন হচ্ছে এরকম দেওয়া হলো। আচ্ছা, আদর্শ বিচ্যুতি যেইটা, এগুলো হচ্ছে বিগত বছরের মুনাফা দিয়ে করা হয় আর কি, যে বিগত বছরে যে আয় হয় ওই আয়ের উপর আসলে ঝুঁকি বের করা হয় আর গড় আয়ের হার বের করা হয় আর কি। তাহলে এখানে বলা আছে ধরেন একটা কোশ্চেন, আমরা হচ্ছে জাস্ট এগুলা হচ্ছে একটা ইয়া দিলাম আর কি, জাস্ট সাধারণ একটা ফর্মেট দিলাম আর কি কোশ্চেনের। এরকম বললো আর কি, যে নিম্নে M ও N দুটি প্রতিষ্ঠানের বিগত 5 বছরের মুনাফা হার দেওয়া হলো।
ঠিক আছে। প্রথম বছর এম প্রকল্প আয় হার হচ্ছে 15%, দ্বিতীয় বছর 12%, তৃতীয় বছর 18%, পরের বছর 10%, এর পরের বছর হচ্ছে 20%। আর এখানে কি বলা আছে, এন এন প্রকল্পের প্রথম বছর আয় পার 17%, দ্বিতীয় বছর 3%, পরের বছর 12%, এর পরের বছর 15%, এর পরের বছর হচ্ছে 20%। এখন ক্লাস শেষ না বললো যে প্রকল্প দুটির মধ্যে কোনটিতে বিনিয়োগ করা উচিত, প্রকল্প দুটির মধ্যে কি করা উচিত, কোনটিতে বিনিয়োগ করা উচিত। করা উচিত। তাহলে আমরা বলছিলাম যে কোন প্রকল্পে বিনিয়োগ করা যৌক্তিক বা কোন প্রকল্পে বিনিয়োগ করা উচিত, এই ক্ষেত্রে আমাদের কি বের করতে হবে বলেন তো? সম্ভাবনা। প্র- কি বের করতে হবে? সিবি। প্রথমে গড় আয়ের হার। হ্যাঁ, আমরা মানে আপনার সিদ্ধান্ত নিতে হয় সিবি দিয়ে আর কি, যে সিবি যদি কম হয় তাহলে ভালো, আর সিবি বেশি হলে ভালো নয়, এরকম আর কি। তাহলে সিবি বের করতে হলে আমাদের কি করতে হয়, প্রকল্পের গড় আয় হার বের করতে হয়, আদর্শ বিচ্যুতি বের করতে হয়, তারপরে কি আসে আমাদের মানটা, সিবি। সিবি। সম্ভাবনা। বিভেদাঙ্ক আর তারপর কি বলা হয়, বিভেদাঙ্ক বা হচ্ছে আপনাকে কি বলা হয়, বিবেচনা। অফ ভেরিয়েশন আর কি। তাহলে আমাদেরকে তিনটা, ফার্স্টে হচ্ছে গড় আয়ের হার, তারপর হচ্ছে আদর্শ বিচ্যুতি, এরপর হচ্ছে সিবি বের করতে হবে আর কি। তাহলে এইখানে দেখেন তো এই অঙ্কে কোথাও কি সম্ভাবনা দেওয়া আছে? না না। ভাই। এর মানে হচ্ছে আমরা কি করব, এটা এখানে প্রথম নিয়ম অনুযায়ী করবো আর কি, মানে সেট ওয়ান অনুযায়ী করব। সম্ভাবনা জি। বুঝতে পারছেন? এখানে আমরা এটাকে কি করবো, মানে প্রথম যে ইয়াটা ছিল আমাদের সেটটা, আমরা ওইটা অনুযায়ী করবো আর কি। হ্যাঁ, তাহলে আপনারা হচ্ছে এখানে মানগুলো একটু কষ্ট করে খাতা তুলে নেওয়া আর কি, তুলে নিলে ভাই হচ্ছে আরেকটা পেজ অঙ্কটা করাবো। স্যার, এক মিনিট। এই তুলছি। তো সবাই মানগুলো জাস্ট শুধু এম আর এন এর মানটা তুলে ফেলেন তাহলে হবে আর কি। এম এর বরাবর লিখেন 15, 12, 18, 10, 20। আর এন এর আয় হার ছিল কত, 17, 3, 12, 15, আর কত ছিল, 20। 20। জি ভাই তুলছি। ওকে, সবাই তুলছেন? জি। আচ্ছা, চলুন আমরা একটা একটা ব্ল্যাক পেজে যাই। Okay, তাহলে আমরা বলছিলাম যে হচ্ছে বিভেদাঙ্ক বের করার জন্য ফার্স্টে আমাদের কি বের করতে হবে বলেন তো? সরি, আমরা হচ্ছে বিভেদাঙ্ক বের করার জন্য আমাদেরকে ফার্স্টে হচ্ছে গড় আয় হার বের করতে হবে, তারপর বের করতে হবে হচ্ছে আদর্শ বিচ্যুতি আর কি। তাহলে এম প্রকল্প না, তাহলে এম প্রকল্প এখানে তো সম্ভাবনা দেওয়া নাই, সম্ভাবনা দেওয়া না থাকলে গড় আয় হার সূত্র কিভাবে হয় বলেন? সম্ভাবনা দেয়া না থাকলে হ্যাঁ, সম্ভাবনা থাকলে তো ওই যে দুইটা ভাগ হবে না, আর পি গুণ হইবে। সম্ভাবনা যদি দেওয়া থাকে আর দেওয়া না থাকলে হচ্ছে কিন্তু সম্ভাবনা ওই দেওয়া নাই। দুইটা ভাগ হবে। আচ্ছা, আমরা সম্ভাবনা দেওয়া থাকলে যখন তাহলে পাবো, দুইটা ভাগ হবে। এখানে তো সম্ভাবনা দেওয়া নাই, তখন আমাদের সূত্রটা কি হবে বলেন তো এখানে, যে হ্যাঁ গড় M1 গড় মুনাফার হার, আর বার ইকুয়াল টু হার আর বার সমান কি হবে বলেন তো, R1 R1 প্লাস R2 প্লাস R3 আর প্রকল্প কয়টা ভাই? 5টা দেওয়া আছে না এখানে? 5টা প্রকল্পের 5টা আয়ের হার লিখা এন দা ভাগ হইব আর কি। হ্যাঁ, এন দিয়ে ভাগ হবে আর কি। তাহলে এন কত বছর, এন দিয়ে ভাগ হবে। তাহলে আমরা 5 বছর। লিখি 15 ভাই প্লাস, এটা তো ডাইরেক্ট লিখালাম যে লইলে না। হ্যাঁ ডাইরেক্ট লেখা যাবে মানগুলো সরাসরি। 15 প্লাস 12 প্লাস হচ্ছে কত, 18 প্লাস কত হবে, 10, 10, এরপর কত আছে, 20, 20। ভাগ কত হবে, 5। দেখেন ভাগ হবে 5 বছর না, এন এর মান 5 বছর, তাহলে 5 দিয়ে ভাগ হবে আর কি। দেখেন 5। কত পার্সেন্ট হয় দেখেন। পনেরো দশমিক ছয়। ওকে, তাহলে গড় আয় হচ্ছে 15.6। এই একটু একটু ভাই, হ্যাঁ, একটা বললাম না ভাই, শুধু 15। শুধু 15%? জি। ঠিক আছে, সবাই চেক করছেন? জি ভাই 15%। ওকে, তাহলে আমাদের গড় আয় হার কত পার্সেন্ট বেরোলো, 15%। 15%। 15% বেরিয়েছে আর কি। কারোর কি সমস্যা আছে আর এটাতে? না ভাই। না। তাহলে আমরা এটা মুছে দিই। হ্যাঁ, জি। ভাই নিয়ম 3টা পড়াবেন আজকে? না, একটা করাবো আর কি, একটা করার পর ক্লাস শেষ করে দেবো আর কি। আমরা আগে এই বাকি যে নিয়মটা এটা কালকে করাবো আর আপনারা হচ্ছে, আচ্ছা, আমরা একটু শেষ করি অঙ্কটা। ভাই জুম ক্লাস কি প্রত্যেক দিন থাকবো?
প্রতিদিন থাকবে না আর কি, মানে আজকে ক্লাস শেষ করতাম আর কি, এখন পারতেছি না, বাসায় মেহমান আছে। ও আচ্ছা, ছোট ভাই। ডিভাইডেড ক্লাস এমনি কি সপ্তাহে কয় দিন? আচ্ছা ক্লাসে একদিন। এটা বাইরে করে দে, দাঁত এটা দিন বাইরে করে পরে দিবে। আসতেছে। কেউ না দে। মারতে গেছে আরে সরি, তাকে বাইরে এ তাকে কস না বাবা, ডায়মন্ড দুইটা ম্যাচ টেস্ট রাখো না। আজকে ভাত পুরা মাইরিট হইছে, 4 জন আছি ডিসকর্ড, এরা অন্য ডিসকর্ড হই। আমি ম্যাচ কেমনে গান্ধী ডায়মন্ড মারলে দুইটা, আরে রাখছি। তুই তুই নিশ্চিন্ত থাক, মনে কর তুই দৌড়লে 100% নিশ্চিত থাক আমরা জিতুম। প্লেয়ার নাই। ডায়মন্ড মিনে প্রাইস আমরা ডায়মন্ড দেন লাগতো না, আমরা তুই মনে কর বিকাশে ভাড়া দিবে অর্ধেক, বাই তুই অর্ধেক তুই রেখে দিবে। ওকে বড় ভাই, ওকে। যে আরে কোনো আরে টিম যত ভালো প্লেয়ার খেলা রেখেবে, যদি দেওয়া হ্যাকার এরপর রেখেবে। এই চুপ থাক, আর খেলা রাখলে বাইকে রাখিস, বাইক খেলবো। আচ্ছা ভাই, আচ্ছা স্কোয়াড হয়ে গেছে গা। স্কোয়াড হয়ে গেছে আমরা। ওকে, ফাঁকে ফুঁকে বাইরে জায়গা দিস আর কি, তাহলেই হবে। ওকে ভাই। আচ্ছা তাহলে আমরা ভাই সত্যি নাকি তা? বের করছি না, এরপর সূত্রটা কি বলতো, আমাদের আদর্শ বিচ্যুতি বের করতে হবে। হ্যাঁ, তাহলে আদর্শ বিচ্যুতি সূত্রটা কি ছিল, যে আমাদের রোড, রোটাবার R1 মাইনাস R বার R1 প্লাস তাহলে R1 মাইনাস মাইনাস R বার আর বার হোল স্কয়ার প্লাস কি হবে R2, আর টু মাইনাস আর বার হোল স্কয়ার প্লাস এটা থ্রি মাইনাস আর বার আচ্ছা আমরা বাই কন্টিনিউ লিখতে পারি। আর নিচে কি হবে n মাইনাস, 1। ওয়ান। ঠিক আছে। ওকে, তাহলে এখানে কি হবে, ফার্স্টে আমরা লিখবো ধর এখানে, তাহলে আমাদের প্রথম প্রকল্পের আয়ের হার কত পার্সেন্ট ছিল, R1 18 না, 15% 18%, 15%। 15, 15 15, তারপর এখানে কি হবে মাইনাস 15, ঠিক আছে? মাইনাস 15 আচ্ছা আপনারা এগুলো চাইলে দশমিক দিয়ে করতে পারেন, বই হচ্ছে বেশিরভাগ অঙ্ক দশমিক দিয়ে থাকবে আর কি, দশমিক দিয়ে করলে বেশি বড় হয় আর কি, মানে হচ্ছে ক্যাচ ক্যাচ বেশি লাগে আর কি। অথবা পূর্ণ রাখা যায়, দুইভাবে করা যায়, একটা হচ্ছে পূর্ণ রাখা যায় বা দশমিক দিয়ে করা যায়, ঠিক আছে। আচ্ছা এরপরে কি হবে, পরের প্রকল্পে আয় হার ছিল কত পার্সেন্ট, 12, আর গড়ে আয় হার কত পার্সেন্ট ছিল বলেন তো, 15, তাহলে 12 মাইনাস কত, 15 স্কোয়ার, 15 ঠিক আছে। তারপরে প্লাস দেই, উপরে স্কোয়ার হবে প্লাস, তারপর হচ্ছে আপনার পরের প্রকল্পে আয় হার ছিল কত পার্সেন্ট, 18, 18 মাইনাস কত হবে 15 স্কোয়ার, তারপর হচ্ছে প্লাস, এরপর কি হবে 10 10, 10 মাইনাস কত 10 15 স্কোয়ার, নিচে লিখে ভাইয়া, তারপরে হবে কি আপনার বলেন, যে 15 20 20 20 মাইনাস মাইনাস 15 স্কোয়ার, আর নিচে n মাইনাস 1, তাহলে n কত বছর, 5 বছর, 5 মানে 1, নিচে হবে ইয়া 5 বছর আচ্ছা 5 4, বছর আচ্ছা 4 বছর হবে, সমস্যা নাই, আমরা এখানে লিখি মানগুলা। তাহলে আপনারা এগুলোকে ইয়া করেন, ক্যালকুলেশন করেন, দেখেন কত হয়। ভাই রোটাবার 17 হয়, আর এই দশমিক করলে 4 দশমিক প্রথমটা হচ্ছে 0 বের হয় না, 0 স্কোয়ার করলে তো 0 হবে পাশেরটা, প্লাস, তারপর হচ্ছে 12 থেকে যদি 15 মাইনাস করেন তাহলে কত হয়, মাইনাসের 3, মাইনাসের 3 কে যদি আপনি স্কোয়ার করেন কত বের হবে, 9 9 বের হবে, প্লাসে বের হবে কিন্তু মান, হ্যাঁ যদি আপনি মাইনাসকে স্কোয়ার করেন তাহলে কিন্তু প্লাসে মান বের হয়, ঠিক আছে। তারপর কারণ 8, শব্দ করে একবার তুলে করলে, হ্যাঁ উপরে শব্দ একবার তুলে করলে। এটাও পারবেন, সমস্যা নাই, বা ভেঙে ভেঙে করলে পারবেন। আচ্ছা তারপর 18 থেকে 15 মাইনাস হবে, তাহলে আবার 3 থাকতেছে, 3 কে স্কোয়ার করলে কত হবে 9, তারপরে আপনার 9 পর কত আছে এখানে, 10 থেকে মাইনাস 15 থাকে 5, 5 কে স্কোয়ার করলে কত হবে বলেন তো, 25 25 25 হবে আর না? 5 ভাই সবটা 68 বেরো। আচ্ছা তারপর 20 থেকে যদি 15 মাইনাস করে থাকে 5, 5 স্কোয়ার করলে আবার কত হবে 25, 25 250 কেমনে হয় রে, দেখি ইয়া হয় 25 25 50, 50 18 দিয়ে আমার 68 হইতেছে। জি ভাই 68। ওকে 68 কে যদি আমরা 4 দিয়ে ভাগ করি তাহলে কত হবে, 4 ভাগ 68 কে 4 দিয়ে ভাগ করলে কত হবে 17, 17 Okay, তাহলে আমরা জি ভাই, লিখি 17, ঠিক আছে রুট 17 17, এখন রুটকে আবার 17 কে বাংলা লিখি 17, তাহলে রুট 17 কে ক্যালকুলেশন করেন, রুট 17 সমান দেন কত হয়, রুট 4.123 রুট 17, তাহলে 4 পয়েন্ট কত, 123 ওকে 4.123,
1 to 3%, এটা ঝুঁকি। এই প্রকল্পের ঝুঁকি হচ্ছে 4.12% বা 13% আর কি, শেষ। বুঝতে পারছেন? জি ভাই। ওকে, সবাই ক্লিয়ার? বুঝছেন এটা? জি। জি ভাই। আচ্ছা, আমরা একটু বলি আপনাকে, এই অঙ্কটাকে হচ্ছে দুইভাবে করা যায় আর কি। যেমন ধরেন আমি সেম অঙ্কটাকে আবার করি, ধরেন হচ্ছে আপনার করতে হবে, আমি করি। ধরেন হচ্ছে কিউ, তা লিখলাম হচ্ছে আর মাইনাস হচ্ছে আর বার, মানে R1 মাইনাস আর বার স্কোয়ার, তারপর আবার R2 মাইনাস হচ্ছে আর বার স্কোয়ার, তারপর নিচে দেখলাম n-1। ঠিক আছে, এখন ফার্স্টে কি বলছিল, আয়ের হার কত পার্সেন্ট বলছিল বলেন তো? 15% না? জি। জি ভাই। 15% কিভাবে লেখা যায়? 0.15। জি ভাই। ভাই এখন এই গোলটার আগে কি রে 6? এটা 6 না, এটা সিগমা হবে আর কি বাইরে। আরে বারবার কইতাছি না, এটা প্যান দিয়ে গ্রুপ সই বাড়াই দিলে এমনি ওকে, তাহলে 15 মাইনাস পয়েন্ট কত হবে? পয়েন্ট হচ্ছে 15 হবে আর কি, দশমিক আর কি, স্কোয়ার। এরপরে যখন আপনি আবার লিখবেন পরের প্রকল্পে আয় ছিল কত পার্সেন্ট? 12%। তখন আপনি কি লিখতে পারবেন? 0.12। 0.12 মাইনাস কি হবে? পয়েন্ট হচ্ছে 15। তাহলে পয়েন্ট যদি দেন আপনি, আচ্ছা দেখেন প্রথমটা তো জিরো বের হবে, বা এর পরেরটা দেখেন কি বের হবে আর কি, পয়েন্ট যদি 12 থেকে 0.15 মাইনাস করেন তাহলে কত বের হয়? 0.03। দেখেন আপনার বের হবে হচ্ছে আপনার 0.12 মাইনাস হচ্ছে মাইনাস। হচ্ছে আপনার 15, তাহলে দেখবেন 0.03 বের হবে। পয়েন্ট স্যারই বালা। ওকে, মানে কোশ্চেনে আপনাকে দুইভাবে দেওয়া আপনি করতে পারবেন, একটা হচ্ছে আপনার পয়েন্ট দিয়ে করতে পারবেন, একটা হচ্ছে পয়েন্ট ছাড়া করতে পারবেন। ক্লিয়ার? জি। আচ্ছা, এইখানে এটা আরেকটা প্রসেসে করা যায়, সেটা হচ্ছে আপনাকে বক্স করে করতে হবে। যেমন কিরকম, এই সূত্রটা কিভাবে হয় বলেন? যে আমরা বললাম সিগমা, এই যে এখানে যে সামেশন লিখলাম, আগে আমি আগে গুলোতে ইউজ করছি না, এখন ইউজ করি। R1 মাইনাস আর বার স্কোয়ার, তারপর কি হবে R2 মাইনাস হচ্ছে আর বার স্কোয়ার। ওকে, আচ্ছা এই সামেশন বলতে কি বুঝেন বলেন? সমষ্টি। সমষ্টি, তো সমষ্টি বুঝি। তাহলে R1 মাইনাস আর বার স্কোয়ার প্লাস এই সবগুলা যোগ করলে বলছে সামেশন আর কি। এখন এটাকে আপনার বক্স আকারে করা যায় আর কি। এখন বক্স আকারে করলে কিভাবে করতে হয়, যে এইভাবে বক্সটা ভাই কঠিন বেশি, 6টা ঘর করে করতে হবে। না করলে না, আপনাকে দেখাচ্ছি আর কি জাস্ট। জি জি, এটা তো 13 থাকতে করছি। আরে বক্স করে করছত না বেটা। হ্যাঁ, না থাকতে বক্স করে করছেন, সমস্যা, করছিস তো বক্স করে। ওকে, তাহলে ফার্স্টে আমাদের কি লিখতে হয়? এখানে লিখতে হয় বছর, তারপর কি লিখতে হয়? আয়ের হার। আমরা লিখি, ধরেন আর লিখি, আমাদেরকে আয়ের হার লিখতে হবে। তাহলে আমরা সবগুলো আয়ের হারকে যদি যোগ দিয়ে যদি কি করি, আমরা ভাগ করি, তাহলে এখানে কি বের হবে বলেন তো? আর বার। বারবার। ওকে, তারপর আমাদের কি লাগবে? R1 মাইনাস আর বার। হুম। তাহলে আমরা আরেকটা ঘর লিখলাম, R1। মাইনাস বারবার। এখানে তার R1 লেখা যাবে না, কারণ আপনি প্রত্যেকটা মান আলাদা করবেন আর কি। তাহলে আপনাকে লিখতে হবে আর মাইনাস আর বার। ঠিক আছে, জি। হুম এখানে যদি আপনি R1 লিখেন তাহলে কিন্তু ভুল হবে, কারণ আপনি প্রথম বছর, দ্বিতীয় বছর, তৃতীয় বছর নিচে লিখতেছেন এখানে, হ্যাঁ? হুম হুম। ওকে, তারপরে আপনাকে এখানে কি করতে হবে? আবার R1 মাইনাস আর বার বারবার। স্কোয়ারের মানগুলো লিখতে হবে। লিখে আপনি সবগুলো মান নিচে যোগ করে দিলে আপনার কি বের হইতেছে? এই যে R1 মাইনাস আর বার স্কোয়ার, এটা এখানে প্রথম বছরের মান বের হবে, এরপরে দ্বিতীয় বছর, এরপর তৃতীয় বছর, সবগুলো যোগ করলে আপনি কি পাই ফেলতেছেন? সামেশন। জি ভাই। তাহলে এটাকে আপনি এটা তো আর মাইনাস আর বার স্কোয়ার হইতো না? কোনটা? ওই যে 3 নাম্বারটা যেটা লিখছেন R1 লিখছেন, যেটা এটা তো আর মাইনাস আর আর বার মাইনাস হ্যাঁ, বারবার। আর হবে, এটা তো বললাম যে R1 লিখতে তো ভুল হবে, কারণ আমরা এখানে তো বছর লিখতেছি পাশে, 1 2 3 4 সিরিয়াল লিখতেছি। যেমন এখানে আমরা লিখতেছি প্রথম বছর, তাহলে তো প্রথম বছর এখানে লিখে আছে, তাহলে এখানে নতুন করে আবার কি লিখতে হবে না? R1 লিখতে হবে। তখন এখানে কি R1 লিখতে? আর লিখতে হবে আর আর মাইনাস আর বার। তাহলে এই যে বছর, আপনার আয়ের হার, তারপর আয়ের হার থেকে গড় আয়ের হার বাদ দিবেন, তারপর এখানে কি হবে? R1 মাইনাস আর বার স্কোয়ার মানগুলো লিখবেন, সবগুলো লেখার পর সামেশন বের করবেন। সামেশন বের করে সূত্রের এই জায়গাতে কি করবেন? সবটা মান বসায় দিয়ে তারপরে আপনি অঙ্কটা করে ফেলবেন আর কি। জি ভাই। জি ভাই বুঝতে পারছি। এই অঙ্কগুলো অনেকের কাছে মানে অনেক কঠিন মনে হয় আর কি। কারণ কঠিন মনে হয় কারণ হচ্ছে এখানে দশমিকের অনেক মার্কেস থাকে আর কি। ওই যে অনেকে মনে করেন এরকম মান, একটা মান বেরোলো, ধরেন হচ্ছে 0.0025, দেখা ভয় পাওয়া যায় আর এটা কি বেরোলো। এগুলো কোনো প্যারা নাই, আপনি দুই একদিন ক্যালকুলেশন করলে এগুলো ঠিক হয়ে যাবে আর কি। এখন ক্যালকুলেশন অনেকগুলো ওয়েতে হয় আর কি, এই প্রসেসটা বুঝতে হবে। যেমন একটু আগে ভাই বললাম
যে একটা করা যায় পূর্ণ সংখ্যা দিয়ে, আপনি চাইলে পূর্ণ সংখ্যা দিয়ে অঙ্কটা করতে পারবেন, আবার আপনি চাইলে কি করতে পারবেন, অঙ্কটাকে দশমিকে করতে পারবেন। ক্লিয়ার? ভাই এখন পূর্ণ সংখ্যা ডাইরেক্ট যে দেওয়া থাকবে এমনটা দিতে পারলাম। ধরেন আপনার গাইডে বলা আছে 30%, এখন আপনি 30% কে মনে করেন 0.30 নিয়ে করলেন, সমস্যা নাই। এখন আবার আপনি 30 কে সরাসরি 30 বসে দিলেন, সমস্যা নাই। এখন আপনি পূর্ণ সংখ্যা নিয়ে করলে আপনার অঙ্কটা একটু সহজ হবে, আর দশমিক না করলে অঙ্কগুলা মানগুলা এরকম বের হবে আর কি, যেমন ধরেন পয়েন্ট, যেটা বললাম না যে 0.00 বা 0.23 এরকম টাইপের মান বের হবে আর কি। বুঝতে পারছি ভাই। বুঝতে পারছেন? তাহলে এটা নিয়ে কোনো ঘাবড়ানোর কারণ নাই যে অনেকে বলবে আরে আমার 0.00 বেরোতেছে, আবার আরেকজন হচ্ছে সহজ লাগতেছে, এমন কেন? বিষয়টা হচ্ছে এগুলো জি অনেক ভাই। প্রসেস আছে আর কি, আপনি আপনার যেটা ভালো লাগে আপনি সেটা অনুসরণ করবেন আর কি। যেমন অনেকে বক্স এটা ভাই প্রশ্নের মধ্যে দেওয়া থাকতো না, যার যার ইচ্ছা অনুযায়ী। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছেন। আবার অনেকে আবার বক্স আকারে করে, আবার অনেকে মনে করে বক্স করা প্যারা। যেমন হচ্ছে আমি হচ্ছে এবার যারা পরীক্ষা দিবে আর কি তাদেরকে বক্স ছাড়া শিখাইছিলাম। পরে হচ্ছে কলেজে এক স্যার বলতেছে আর কি যে এটা তো বক্স দিয়া করলে ভালো, হ্যাঁ বক্স আকারে করবা, তোমরা এখানে কঠিন নিয়মে করো কেন? এখন পরে ওদেরকে আমি বক্স আকারে শিখালাম যে বক্স আকারে এমনি করতে হয়। পরে ওরা বলতেছে ভাই বক্স আকারে তো ভালো, কারণ বক্সে নিয়ে প্যারা লাভ কি, আমি সরাসরি মান বসে দিয়ে আনসার বের হয়ে যাচ্ছে আমার। कौन कोहली মানে এখন ধরেন যারা বক্স আকারে শিখছে তাদের কাছে বক্স সহজ লাগতেছে, আর যারা বক্স ছাড়া শিখছে তাদের কাছে ছাড়া ভালো লাগতেছে আর কি। এখন এই বিষয়টা হচ্ছে আপনাকে ডিসাইড করতে হবে যে আপনার কিভাবে ভালো লাগে। আপনি দুই নিয়মে করবেন প্রথমে, করার পর যেটা সহজ লাগে আপনি এটাকে চর্চা করবেন আর কি। জি ভাই। বুঝতে পারছেন? জি। আচ্ছা, তাহলে আমরা এটা গেল আমাদের। তারপরে হচ্ছে আপনার সিবির মানটা বের করবো আর কি আমরা। তাহলে আমাদের মনে আছে দুইটা মান কি কি বেরিয়েছিল? জি আদর্শ বিজয়ের মান কত বেরিয়েছিল বলুন তো? 4.12 এরকম বেরিয়েছিল না? 4.12 4.12। আর একটা হলো 15 আর গড় আয় কত পারছিল? 15%। তাহলে 4.12 ভাগ 15 ইন্টু হচ্ছে 100 দেন, কত পার্সেন্ট বেরিয়ে দেখেন। কত বেরিয়েছে? সাতাইশ দশমিক তিন তিন পার্সেন্ট বের হয়। বুঝছে? হ্যালো, জি। জি হয়েছে সবার সিবি? জি ভাই। ওকে, তাহলে আপনার এটা কোন প্রকল্পের সিবি বলেন তো? এম প্রকল্পের। হ্যাঁ, তাহলে এম প্রকল্পের সিবি কত বলেন তো? 3.33%। ওকে, তাহলে এখন আপনি সেম প্রসেসে হচ্ছে এন প্রকল্পের সিবি বের করবেন আর কি। ওকে, এখন কি এন প্রকল্প করাইতে হবে, না না করলে চলবে? চলবো ভাই। ना ना भाई फार्मूला জি ভাই ফারুম। মানে আপনি সেম প্রসেসে হচ্ছে আবার আপনি এন প্রকল্পের সিবি বের করবেন, তারপরে বলবেন কোনটা ভালো বলেন তো। ভাই দুটা থেকে যেটা করতে হবে ওইটাই ভালো। হ্যাঁ, বলবো এটা ভালো। যে প্রকল্পের সিবি কম সে প্রকল্প ভালো, বুঝতে পারছেন? জি ভাই। যে প্রকল্পের সিবি কম সেটা হচ্ছে সিবি ভালো। ভালো। ওকে, তাহলে আমরা হচ্ছে আহ আহ, এটা কেটে ফেলি। চলেন আমরা হচ্ছে আমাদের দ্বিতীয় অঙ্কটা দেখে তাহলে। হ্যাঁ, প্রথম অঙ্ক সবাই বুঝতে পারছেন? জি আমার জি সমস্যা ভাইয়া। থাকলে বলেন। জি বুঝতে পারছি। আচ্ছা আচ্ছা, আমাদের কোশ্চেন প্যাটার্ন 1 ছিল এরকম, তারপর হচ্ছে আমরা 2 নাম্বারটা দেই। দেখেন, 2 নাম্বার কোশ্চেন প্যাটার্নটা হচ্ছে এরকম হয় আর কি আপনার, যে এই, আপনার মানের পাশে সম্ভাবনা দেওয়া থাকবে আর কি। তাহলে সম্ভাবনা মানে কি বলেন তো? সিবি। সম্ভাবনাটা সম- ওই যে সাথে মানে একটা প্রকল্প থেকে যে এখানে বললো যে এম প্রকল্প আর 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 এর সাথে যেটা 10%, তাহলে এটা বাস্তবতা মানে কার্যকর হওয়ার সম্ভাবনা কতটুকু বলুন তো? 20%। সম্ভাবনা 20%। 20% 20%। বলুন তো? 100% না? যে আমরা বলি জি না এই বেটা 100% শিওর কালকে খেলবো, 100% শিওর কালকে ঘুরতে যাবো, তাহলে 100% শিওর মানে কি? তাহলে আমরা একটা নিশ্চয়তা দিচ্ছি এটা হবেই হবে, এরকম আর কি। তো জি সম্ভাবনা সর্বোচ্চ মান কত পার্সেন্ট হয় বলেন তো? 100। 100। ওকে, তাহলে বললো যে এম প্রকল্পের আয় হার 10%, এন এর 12%, এটা হওয়ার সম্ভাবনা কতটুকু? 20%। 20%। খুবই কম, এটা এমন নাও হইতে পারে। হ্যাঁ, সব সম্ভাবনা বেশি। আর যেমন এখানে বললো সম্ভাবনা 50%, মানে 50-50, যে 15% আয় হইতে পারে আবার নাও হইতে পারে। চান্স কত কত? অর্ধেক অর্ধেক। ঠিক আছে, এরকম আর কি। তাহলে ওটা আগের অঙ্কের মধ্যে মোটামুটি সবকিছু সেম আছে, কিন্তু এখানে কি দেওয়া আছে? পাশে সম্ভাবনা দেওয়া আছে। তাহলে এইটা তখন আমাদের কি হবে? দ্বিতীয় দ্বিতীয় যে সেট আছে দ্বিতীয় সেটে চলে যাবে আর কি, যে এখানে কি দেওয়া আছে? সম্ভাবনা দেওয়া আছে। বুঝছেন কি বুঝছেন না বলেন তো?
জি ভাই। জি বুঝতে পারছি। ওকে, তাহলে এই ক্ষেত্রে আপনাদের কি করতে হবে? এখন বলা আছে ধরেন আপনার যে সম্ভাবনা দেওয়া আছে, তাহলে আমার সম্ভাবনা দেওয়ার যে মানগুলো বের করতে হবে। এখন আমাদের কোশ্চেনে বলছে যে দুটি প্রকল্পের মধ্যে কোনটিতে বিনিয়োগ করা উচিত। আচ্ছা, আপনাদের কিন্তু পরীক্ষার কোশ্চেনে সবটা একসাথে বলবে না আর কি, ভেঙে ভেঙে বলবে। যেমন বলবে এম প্রকল্পের গড় আয় হার বের করো, তারপরে বলবে এম এম প্রকল্পের ঝুঁকি বের করো, তারপরে বলবে যে কোন প্রকল্পে বিনিয়োগ করা উচিত। মানে আমি জাস্ট সবটা একসাথে দিয়ে দিচ্ছি এই জন্য যাতে আপনাদের বুঝতে সহজ হয় আর কি। জি ভাই। ওকে, Even the go আমাদের আচ্ছা তাহলে আপনারা একটু কষ্ট করে এটা মানটা তুলে ফেলেন, একটা মান তুলেন, যে শুধু এম এর মানগুলো তুলেন নাকি 10, 15, 20 আসল পাশে সম্ভাবনা তুলেন নাকি। হ্যাঁ, এখানে সম্ভাবনা জি দেওয়া ভাই। আছে, খাতার মধ্যে আপনার পাশে কি তোলেন, সম্ভাবনাগুলো তুলেন। তুল 20%, 50%, তারপর কত পার্সেন্ট আছে বলেন তো? 30% আছে, তুলছেন? জি ভাই। জি 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 ওকে, তাহলে ভাই 20 এর আগের অঙ্কটার মধ্যে আমরা সম্ভাবনা বাই করছি আর এটার মধ্যে সম্ভাবনা দেওয়া ছিল। আগের অঙ্ক কোথায় আমরা দেওয়া সম্ভাবনা আছে বের করছি? আগেরটা সম্ভাবনা সম্ভাবনা না তো। আমরা বলছি যে আর অঙ্কের এবার দুটো হবে, একটা হচ্ছে সম্ভাবনা দেওয়া থাকলে, একটা হচ্ছে না দেওয়া থাকলে। তাহলে আগের অঙ্কের সম্ভাবনা ছিল না, আর এই অঙ্কের সম্ভাবনা দেওয়া ছিল, দেওয়া আছে। জি ভাই। আমাদের বুঝতে অঙ্ক পারছি। করতে হবে, আপনাকে বের করতে হবে গড় আয়ের হার, যেমন গড় আর বার বের করতে হবে, সিগমা বের করতে হবে, তারপর সিবি বের করতে হবে, তারপর সিবি বের করার পর আপনাকে সেটা জানতে হবে যে ভালো না খারাপ। জি, ওকে, তাইলে সর্বপ্রথম যদি বাই আয়ের হার বাইর করি তাহলে আর বার ইকুয়াল টু R1 ইন্টু P1। হ্যাঁ, এখন এই যে আগের বারের যে মানটা ছিল এখন এটা চেঞ্জ হয়ে যাবে। আপনারা এটা তুলছেন কিনা দেখেন, আমি ভাই দেখাচ্ছি অঙ্কটা। জি ভাই। জি ভাই শুনছি। জি ভাই তুলছি। আচ্ছা চলেন তাহলে আমরা হচ্ছে একটা সাদা বোর্ডে চলে যাই। সম্ভাবনার মানটা কি P না ভাই? সম্ভাবনা আপনার আপনার কোশ্চেনে দেওয়া থাকবে, ঠিক আছে? তাহলে এইখানে দেখেন আর মানে সূত্রটা কি হবে বলেন তো? সিগমা ইকুয়াল টু যেমন বললাম না, গড় আয়ের হার, যেমন গড় আয়ের হার ক্ষেত্রে আমরা আগেরবার কি লিখছিলাম? যেমন গড় আয়ের সূত্র কি লিখছিলাম আগেবার আমরা, যে আর বার সমান যেমন R1, সরি আর ইন্টু প্লাস কি লিখছিলাম R2 প্লাস হচ্ছে আর R3, টু R3 R3/2 N। N। ওইটা ছিল কি সম্ভাবনা দেওয়া না থাকলে আর কি, এখন তো জি সম্ভাবনা ভাই। দেওয়া আছে, তখন এই সূত্রটা এখন চেঞ্জ হয়ে যাবে। এখন সূত্রটা কি হবে? এই যে আর এম বারবার যে R1 ইন্টু P1 এটার আর ওয়ান সাথে পি ইন্টু আর পি ওয়ান হবে P1 R2 ইন্টু হচ্ছে P2, তারপর জি কি ভাই। হবে জি R3 ইন্টু P3। P3 বুঝতে পারছেন? জি ভাই। তাহলে এই যে আমরা জি বললাম ভাই দুইটা সেটা হয় আর জি কি, যে ভাই। সম্ভাবনা দেওয়া থাকলে একটা আর না দেওয়া থাকলে আরেক রকম হয় আর কি। তখন এটার জি মানটা ভাই। কি হবে? এখানে আপনার আয়ের হার বলা আছে 20%, তাহলে এখানে দেখেন 20%, তো আরেকটা হচ্ছে আপনার 10%। এখানে আপনি যদি একটা মানকে পূর্ণ রাখেন আর একটাকে দশমিক করে ফেলেন তাহলে সহজ হবে, বা দুটাকে দশমিক রাখতে পারেন আর কি। যেমন হচ্ছে ভাই একটা পূর্ণ একটা দশমিক কি সহজ হয়? দুইভাবে করা যায় আর কি। একটা আপনি হচ্ছে ধরুন R1 এর মান বলা আছে 10%, তাহলে আপনি এটাকে ভাই এই যে এই অঙ্কটা একটু গড়ের মতো করে করালেও না, গড় সিস্টেমে। বা একটু আগে এটাই বলছিলাম আর কি, যে আপনার হচ্ছে অনেকগুলো প্রসেস করা যায়, আপনি ঘর দিয়ে করতে পারবেন, ঘর ছাড়া করতে পারবেন, আপনার যেভাবে সহজ লাগে। এই অঙ্কটা যদি একটু গড় সিস্টেমে করেন তাহলে একটু ভালো হতো আর কি, এটা এটা বুঝে নিলাম। এটা কোন নাম্বার লাগে, এটা গড় দিয়ে কি করবো? এটা করতে কথা না, আমরা ঝুঁকিটা করতে করবো আর কি। মানে পুরোটা অঙ্ক করাইতে না, ঝুঁকিটা একদম সিবি পর্যন্ত। তো একদম সিবি পর্যন্ত প্রসেসটা সবটা গড় করে করে দিতে। পুরোটা বুঝে নাই। আমি বলতেছিলাম যে পুরাটা অঙ্ক করাইতে না, একদম সিবি পর্যন্ত বাই করতে না। হ্যাঁ তুমি হ্যাঁ, সিবি পর্যন্ত একদম গড় সিস্টেম করে বাই করে লাইতেন। ইপি পর্যন্ত করলে তো তিনটা আচ্ছা প্রসেসে তিনটা ঘরে ভাই, না তো? আচ্ছা শোনেন শোনেন কথা শোনেন, ও যেটা বলছে এটা সম্ভব, মানে ঘর ঘর করে ঘরের মধ্যে গড় আয় হার দেখানো সম্ভব, আমরা দেখাবো একটু পরে দাঁড়ান। আচ্ছা আপাতত এটা বুঝে না আর কি। তাহলে আমাদের R1 কত পার্সেন্ট আছে? 10%। তারপর P1 কত পার্সেন্ট আছে বলুন তো? 20%। তাহলে তাহলে আপনি P1 পসিবিলিটি 20%, তাহলে আপনি একটা একটা মানকে দশমিক করে দেবেন আর কি সাথে। তারপর R2 কত পার্সেন্ট আছে বলুন তো? তো 15 আর পসিবিলিটি কত পার্সেন্ট আছে? 30%, 50 সরি 50%, তাহলে 0.50 লিখতে পারেন আর কি, ঠিক আছে? তাহলে এরপরে কত পার্সেন্ট আছে আপনার? 20। সম্ভাবনা কত পার্সেন্ট বলুন তো? 30%, 0.30। ওকে, এটা ক্যালকুলেশন করে দেখেন কত পার্সেন্ট হয়। 15.5%। 15 কত পার্সেন্ট বেরিয়েছে? 5%। ওকে, আমরা লিখি 15.5%। ওকে, তাহলে এটা হচ্ছে গড় আয়ের হার। আর যদি আপনার কি থাকে, সম্ভাবনা দেওয়া থাকে, তখন আদর্শ ভিত্তিতে মানটা কেমনে হয়, ঝুঁকির মানটা? ওই যে n-1 বাদ জায়গা আর পিটা গুণ হয়ে যাবে। তাহলে কি হবে? আর মাইনাস R1 মাইনাস আর বার স্কোয়ার ইন্টু কি হবে? P1 প্লাস কি হবে? R2 মাইনাস আর বার
স্কোয়ার ইন্টু কি হবে P2, এরকম ভাবে কন্টিনিউ হবে আর কি এটা। হুম। ঠিক আছে? জি মানে ভাই। কি একটা মান দশমিক রাখবো না সবগুলা পূর্ণ রেখে দিব? না, আপনি এখানে আবার যদি একটা দশমিক একটা পূর্ণ রাখেন তাহলে হবে না, হয়তো দুটাকে পূর্ণ রাখতে হবে, নাহলে দুটাকে দশমিক জি করতে হবে আর কি। জি জি, বুঝতে পারছি। বুঝতে পারছেন? হুম। যেমন আপনাকে 20% বলছে 20 বসাবেন, আর 10% বলছে 10 বসাবেন আর কি। আচ্ছা, ওকে। আচ্ছা, এখন বক্স আকার যেটা বলতেছিলেন আর কি, তাহলে ফার্স্টে কি বসবো বলুন তো? বছর। তোর বন্ধুর কল দিত। বছর। তারপরে আসবে কি বলেন তো? ইন্টারনেট চলে বলো। এখন আসবে আয়। আয়ের হার। তাহলে আমরা হচ্ছে আয়ের হার গুলাকে ধরুন বললো প্রথম বছর, ধরেন প্রথম বছর আয়ের হার কত পার্সেন্ট বলছিল আমাদেরকে? 10%। 10। দ্বিতীয় বছর আয়ের হার কত পার্সেন্ট বলছিল? 15। 2 বছর পর। কত বলছিল? 20। ওকে। এখানে কিন্তু আপনি এগুলাকে গড় করতে পারবেন না, কারণ আর আর সাথে আবার কি যোগ করতে হয়? গুণ করতে হয়। পি। P1। তাহলে আপনি যদি কি করেন, আর এই যে আর বার মানটা কিভাবে বের হবে? এখানে বের হবে। তাহলে আর বার সমান কি হবে? এই যে R1 ইন্টু হচ্ছে P1। তাহলে এই যে এখন আপনি কি করতে পারবেন, ওই যে R1 আর P1 কে গুণ দিলে আপনার এই ঘরে কি বের হবে? গড় আয় হার মানগুলো বের হবে। বুঝছি। বুঝতে পারছেন? হুম। জি। না, বুঝুন নাই? জি বুঝছি বুঝছি। যেমন এখানে 20 লিখতে হবে, তারপর কত লিখতে হবে আপনার? 50%, তারপর কত লিখতে হবে? 30% লিখতে হবে, পয়েন্ট লিখতে হবে। লেখার পর যখন আপনি R1 কে P1 দিয়ে গুণ দিবেন, তখন আপনার এইখানে কি বের হবে? এই যে এই ঘরের যে মানগুলো বের হবে, এইগুলো হচ্ছে কি হবে আপনার? যে R1, এগুলা যোগফল হবে আর বার। এই যে এখানে বের হবে আপনার আর বারের মান। ঠিক আছে? তারপরে হচ্ছে আপনাকে কি করতে হবে? সূত্র অনুযায়ী আপনাকে কি লাগবে, যে হচ্ছে আর মাইনাস আর বার। ওকে। ওকে। আর মাইনাস আর বার এটা এখানে রাখতে পারেন। জি। বের করার পরে আপনি আবার কি করতে পারেন, এখানে P1 গুণ দিবেন। দেওয়ার পরে আপনার এখানে কি বের হবে? বা P1 এর মান তো অলরেডি আছে, P1 আর লাগবে না। এই যে P1 এর মান দেখেন এখানে আছে। তাহলে আমরা কি করবো? এই যে আর মাইনাস আর বারের সাথে আমরা কি করবো? P1 গুণ দিয়ে ফেলবো। তাহলে আমাদের এই ঘরে কি বের হবে? আর মাইনাস হচ্ছে আর বার ইন্টু হচ্ছে পি এর মানগুলো বের হবে সবগুলো আর কি, P1 P2 P3 এরকম বের হবে। যোগ করলে আমাদের সামেশন পাই ফেলবো আমরা। বা এই অঙ্কটা ঘর সারা করলেই ভালো। এটা আপনাদের মানে চয়েস। মাথা ঘুরা। হ্যাঁ, আমি তো একটু বললাম ছাড়াই ভালো। আপনাদেরকে, আমি একটু বললাম চয়েস হচ্ছে আপনাদের, আপনারা ঘর দিয়ে করবেন বা ঘর ছাড়া করবেন, এটা আপনাদের ইচ্ছে। আপনাদেরকে আমি দেখালাম দুই নিয়মেই করা যায় আর কি। গত অঙ্কে আমরা দেখাইছি সেম, যে আপনি দুইটা প্রসেসই করতে পারবেন, ঘর ছাড়া করতে পারবেন, ঘর দিয়েও করতে হবে। ঘর দিলে আরো বেশি প্যাসাল লাগে, কারণ এই যে দশমিক টশমিক মিসিং হয়ে যায় অনেক সময়, যে এই ঘরে একটা দশমিক মিসিং হবে, এখানে মিসিং হবে। ঘর ছাড়া করতে হলে সবচেয়ে একটু ভালো হয়। বলে দিচ্ছে, একটু বলে দিচ্ছে। ওকে। তাহলে নাজিম জি ঘর দেশ ভালো খরচ। আচ্ছা, এখন বলেন আপনারা প্রসেস বুঝতে পারছেন কিনা? জি জি। জি বুঝছি। ভাই। ভাই আমি পিটা কেমনে দেবো? দশমিক না দশমিক ছাড়া? ওইখানে দুনটা যে দশমিক কোনো লাগে একটা দুন। পূর্ণমান রাখছে আর একটা দশমিক দিলেই হইব, পিটা দশমিক দিলে কিছু হইতো না। P1 এর অঙ্কগুলা দশমিক দিয়া করার চেষ্টা করবেন আর কি, দশমিক দিয়ে করতে পারলে ভালো আর কি সবচেয়ে। জি ভাই। এবার দশমিকে বসাইতে হবে। ভাই হোমওয়ার্ক দিবেন? হোমওয়ার্ক হচ্ছে ভাইয়া হচ্ছে দুইটা অঙ্ক পাঠাবো আপনাদেরকে, আপনারা কইরা ইয়া করবেন, আমাকে জানাবেন। সলিউশন করে রাখবো। হ্যাঁ, সলিউশন করে রাখবেন। আর হচ্ছে আপনাদেরকে 2019 সালের বোর্ডের গুলো অঙ্কগুলো দেখবেন বাসায়, ম্যাথ গুলো আর কি। আচ্ছা ভাই। ওকে, কারো কোনো কোশ্চেন আছে কিনা বলেন, বুঝতে পারছেন না যদি এমন হয়। ভাই অঙ্কটি করি তারপরে কোয়েশ্চেন। ওকে, এখানে এই অধ্যায়ে আমাদের দুই সেটে করতে হবে আর কি। আমরা একটা সেট করলাম, এখন এটা হচ্ছে আপনার যদি ঝুঁকি দেওয়ার সম্ভাবনা দেওয়া থাকে আর না দেওয়া থাকে, ওই ক্ষেত্রে আমাদের গড় আয়ের হার, আদর্শ বিচ্যুতি আর বিভেদাঙ্ক বের করার সূত্র। আর আমাদেরকে আরেকটা আরো আরো দুইটা সূত্র আছে, দুইটা সূত্র আছে। একটা হচ্ছে পোর্টফোলিও, আর আরেকটা আছে এটাকে বলা হয় আপনার CAPM আর কি, ক্যাপিটাল অ্যাসেটস প্রাইসিং মডেল। এটা কমে আসে পরীক্ষায়, তবে আমাদের শিখতে হবে আর কি। তাহলে আমরা ওই, শুধু পোর্টফোলিওটা করলে হইতো না? না, ওই CAPM এর অঙ্কটা মাঝে মধ্যে 3 নাম্বার জন্য আসে আর কি, তাহলে ওইটা আপনাকে করে রাখতে হবে। আবার MCকিউ তো আসে আর কি। এটা খুব সহজ, CAP একটা, একটা মাত্র সূত্র ওইটা, ওইখানে এটা অনেক সহজ অঙ্ক। আমরা বুঝে দেবো জাস্ট ওটার ফ্যাক্টটা কি বা জি ভাই। CAPM কি, এটা কিভাবে কাজ করে আমরা এগুলো ব্যাখ্যা করে বলবো আপনাদেরকে, সহজ বিষয়।
আর পোর্টফোলিও আর কি, মানে মোট এখানে 9টা সূত্র শিখতে হবে আর কি, 9টা থেকে 10টা 9টা বা 10টা সূত্র শিখতে হয় আর কি ওদের। আমরা আজকে 6টা সূত্র শিখলাম আর কি। যদি সম্ভাবনা দেওয়া থাকে জি আর না দেওয়া থাকে, তিন দুগুণ কয়টা হলো বলেন তো? 6টা। ছয়টা। তাহলে পোর্টফোলিওর জন্য শিখতে হবে আমাদেরকে 2টা, 6 দিয়ে হচ্ছে 8টা, আর সিএপিএম এর জন্য শিখতে হবে একটা। একটা। এটা শুধু শিখতে হবে। তাহলে আমরা আগামী ক্লাসে হচ্ছে পোর্টফোলিও আর হচ্ছে আপনার এই যে সিএপিএম একটা আলোচনা করবো আর কি। আপাতত আপনারা হচ্ছে তাহলে সম্ভাবনা দেওয়া থাকলে আর না দেওয়া থাকলে যে অঙ্কগুলো আছে এগুলো বাসা শেষ করবেন আগে সবাই, হ্যাঁ? জি ভাই। Okay, তাহলে আপনাদের homework থাকবে ভাই আপনার ভাই আমি আমি বলি আপনাদেরকে, কালকে তো ক্লাস দেবো না, তাহলে যদি পরশু দিন দেয় আর কি। আর আপনাদেরকে হোমওয়ার্কের বিষয়ে আর বলবো না, যদি কেউ হোমওয়ার্ক না করেন তাহলে তার গ্রুপ গ্রুপ থেকে কিক মেরে বের করে দিব। ঠিক আছে? ঠিক আছে ভাই। ভাই আপনার ভাই আমি কি কি আমরা আপনাদের আমার তো ঠেকা পড়ছে না আপনাদেরকে বারবার বলা যে হোমওয়ার্ক দেন না কেন, হোমওয়ার্ক দেন না কেন। জি ভাই, ডাইরেক্ট পিডা ভাই, ডাইরেক্ট পিডা রাখবে। প্রথম দু একদিন দেখে বলছে আর কি, এরপর থেকে যদি কারো মনে করেন আজকে তো বলে দিলাম পরশু দিন ক্লাস হইতে পারে, পরশু দিনের আগে যদি আপনার হোমওয়ার্ক গুলো সাবমিট না করেন, যে সমস্যা থাকুক সমস্যা নাই, বললাম না যে অঙ্কের সমস্যা আছে ওটা করবেন না, ওটা ভাই ভাইয়া অনেক একটা কথা আছে। আমি বলি যে অঙ্কের সমস্যা আছে ওটা ভাইয়ার জন্য রেখে দিবেন, ভাইয়া সলভ করবো। আর বাকি যেগুলো সমস্যা নাই সবগুলো অঙ্ক আপনার খাতায় আমি দেখতে চাই আর কি যে আপনি করছেন। দেন হচ্ছে ভাই আপনি আপনি যেটি দিবেন ওডি না নাকি এক্সট্রা? কোনগুলা এখন যে এসডব্লিউ দিবেন আপনি যেটি দুই দিবেন হাজার এডি তো উনিশ করুন সালে নাকি বলছি, এক্সট্রা? এটা তো করবেনই যেগুলো দেখাবো এখন। আর 2019 সালের বোর্ডের অঙ্কগুলো করবেন আর কি। পোর্টফোলিও গুলো বাদ দিবেন, হ্যাঁ, যে অঙ্কগুলোতে পোর্টফোলিও আছে ওগুলো বাদ দিয়ে সম্ভাবনা দেওয়া আছে বা দেওয়া নাই এমন অঙ্কগুলো শুধু করবেন জাস্ট। 2019 আচ্ছা সালের ফিনান্স। 2019 সালে বোর্ডে আর কি মিনিমাম 5টা করতে হবে, হ্যাঁ, আচ্ছা ভাই কমপক্ষে ভাই 5টা। আপনি ইউটিউব আচ্ছা ইউটিউব আইডিটা কিন্তু আমি সাবস্ক্রাইব করছি, আমার এখানে 500 টাকা দিয়ে দিবেন। রসায়ন মেহমান এই ক্লাসে যদি রেকর্ড আপলোড দেই সমস্যা অংশগুলো ভাই আমি কিন্তু 4টা সাবস্ক্রাইব করছি, আমার 500 ভাই দেওয়া দেখি আর কি। দিয়ে রাখছে আর শুধু টেস্ট ভাই মোটামুটি ভালোই তো ভিউ হয়, 18টা ভিউ হয়েছে তো আসুন প্রথম ক্লাসটা। রে প্রথম প্রথম কি 8-9 হাজার হয়ে যাবে গাড়ি, 8-9, তারপরে 800-900, তারপরে 8-9 হাজার, তারপরে 8-9 লাখ। তো সমস্যা বাহ নাই, বাহ, আমার জন্য ম্যাম ট্রিট দিব। নাদিমে না কি করেননি? এখন দিয়ে ফেলি ভাই এরকম। আপনার ভিডিওটা আমি এডিট করে দিব না, টেনশন নাই। আচ্ছা এরকম উৎসাহ তো কেউ দেয় না ভাই নাদিমে কি করে জানেননি? আচ্ছা ভাইয়া বাসায় ক- ফোন আছে ভাইয়া, আজকে রেখে দেই, আমরা আগামী ক্লাসে কাটা দিব আর কি, হ্যাঁ? আচ্ছা ভাই জি আচ্ছা ভাই। ঠিক আছে। আর হোমওয়ার্ক গুলা বললামই তো, কি ক্লাসে নাই কি ভাই কালকে 10টার ভিতরে পাইলেন, কালকে 10টার ভিতরে পাইলেন। ক্লাসে মিসিং কে কে? কালকে ক্লাস নাই, পরের দিন ক্লাস। মনে হয় কালকে না পরের না দিন, এই কালকে না পরের দিন। এই চ্যাপ্টার কালকে 10টার ভিতরে পাইলেন। আচ্ছা ঠিক আছে তাহলে, হ্যাঁ। ওকে, আল্লাহ হাফেজ সবাই। ভাই এইসব জন্য কি তা 19 বোর্ড আর শুধু 19 বোর্ডে অঙ্কগুলো করবেন আর কি, 2019 মিনাস আচ্ছা আচ্ছা চলে গেছে নাকি? হুম ভাই মিনাজ সিলেট স্টুডেন্ট এই থাকবো। আচ্ছা ঠিক আছে তাহলে, হ্যাঁ। আচ্ছা আচ্ছা খোদা হাফেজ, আসসালামু আলাইকুম। শুভরাত্রি। শুভরাত্রি। বেঁচে থাকলে দেখা হবে।